আসসালামু আলাইকুম। ডিবিএম নিউজ 24 চ্যানেলে আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগতম। সাথে আছি আমি ওমর ফারুক। শুরুতেই জানিয়ে দেব আজকের গুরুত্বপূর্ণ আপডেট, আন্তর্জাতিক সংবাদগুলির শিরোনাম। প্রথমে জানাবো, আরব সাগরে ইরানের ড্রোন ভূপাতিত যুক্তরাষ্ট্রের। তারপর জানাবো, বিশ্বজুড়ে রাঘব ওয়ালদের ভাসানো অ্যাপস্টেইন কি ইসরায়েলি চর ছিলেন। সর্বশেষ জানাবো, মহাত্মা গান্ধীর ভাস্কর্য চুরি। দর্শক, এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তবে বিস্তারিত শোনার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন শুরু করা যাক। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে তারা আরব সাগরে একটি ইরানি ড্রোন ভূপাতিত করেছে। ড্রোনটি তাদের একটি বিমানবাহী রণতরীর দিকে ধেয়ে আসছিল বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান উত্তেজনা হ্রাসে আঞ্চলিক শক্তিগুলোর কূটনীতিক প্রচেষ্টার মধ্যে মঙ্গলবার এ ঘটনা ঘটল। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম এক বিবৃতিতে জানিয়েছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের সুরক্ষার স্বার্থে ইরানি ড্রোনটি ভূপাতিত করা হয়েছে। সেন্টকমের মুখপাত্র টিম হকিন্স বলেন, রণতরী থেকে একটি F-35C যুদ্ধবিমান ড্রোনটি লক্ষ্য করে গুলি চালায়। ড্রোনটি ইরানের দক্ষিণ উপকূল থেকে প্রায় 800 কিলোমিটার দূরে আন্তর্জাতিক জলসীমায় অবস্থানরত মার্কিন রণতরীর দিকে আক্রমণাত্মকভাবে এগিয়ে আসছিল। মার্কিন সামরিক বাহিনীর দাবি, বারবার সতর্ক করা সত্ত্বেও ড্রোনটি রণতরীর দিকে আসা অব্যাহত রাখায় সেটিকে ভূপাতিত করা হয়। ভূপাতিত ড্রোনটি শাহেদ 13-9 মডেলের ছিল বলে শনাক্ত করেছে তারা। এ বিষয়ে ইরানের পক্ষ থেকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে ইরানের অর্ধ সরকারি সংবাদ সংস্থা তাসনিম দেশটির একটি অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, আন্তর্জাতিক জলসীমায় থাকা তাদের একটি ড্রোনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ড্রোনটি নিখোঁজ হওয়ার আগ পর্যন্ত রেভলিউশনারি গার্ডসের কাছে সফলভাবে তথ্য পাঠাচ্ছিল। বিষয়টি খতিয়ে দেখছে তেহরান। এমন এক সময়ে এই ড্রোন ভূপাতিত করার খবর এলো যখন উভয় দেশ আলোচনার টেবিলে বসার প্রস্তুতি নিচ্ছে। গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর হামলার হুমকি দেওয়ার পর রণতরীটি ওই অঞ্চলে পাঠানো হয়েছিল। তবে কূটনীতিক তৎপরতার জেরে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, তিনি পররাষ্ট্রমন্ত্রীকে ন্যায্য ও সমমর্যাদার ভিত্তিতে আলোচনার নির্দেশ দিয়েছেন। জানা গেছে, আগামী শুক্রবার দুই পক্ষের মধ্যে এই বৈঠক হওয়ার কথা রয়েছে। তুরস্ক বা ওমান এই আলোচনার আয়োজক হতে পারে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট নিশ্চিত করেছেন যে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ চলতি সপ্তাহের শেষ দিকে ইরানি প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন। এদিকে মঙ্গলবার অন্য এক ঘটনায় সেন্টকম অভিযোগ করেছে, হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজকে ইরানের রেভলিউশনারি গার্ডসের দুটি বোট এবং একটি ড্রোন দিয়ে হয়রানি করা হয়েছে। তবে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, নিয়ম লঙ্ঘন করে একটি জাহাজ তাদের জলসীমায় ঢুকে পড়ায় সেটিকে সতর্ক করা হয়েছিল। জেফ্রি এপস্টিনের পরিচয় শুধু একজন ভয়ঙ্কর যৌন অপরাধী হিসেবেই নয়, তিনি একালের ক্ষমতা, ধনসম্পদ ও প্রভাবের অন্ধকার জগতের প্রতীকও হয়ে উঠেছেন। যুক্তরাষ্ট্রের যুক্ত বিভাগের প্রকাশিত লাখ লাখ পৃষ্ঠার নতুন নথি এই অন্ধকারকে আরও গভীর করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ছাড়াও অনেক বিলিয়নিয়ার ও রাজপরিবারের সদস্যের সঙ্গে এপস্টিনের সম্পর্ক বিষয়টি আগেই নথিভুক্ত হয়েছে। তবে নতুন নথিপত্র গত শুক্রবার প্রকাশিত ইসরায়েলের রাজনৈতিক, গোয়েন্দা সংস্থা ও দূতাবাসিক অভিজাতদের সঙ্গে তার অস্বাভাবিক ঘনিষ্ঠ সম্পর্কের ওপর নতুন করে আলোকপাত করেছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত নাম ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক। এপস্টিনের কর্মকাণ্ড আর এর আড়ালে থাকা সম্পর্কের প্রশ্ন এখন আর শুধু ব্যক্তিগত নয়, এটি তুলে ধরেছে রাষ্ট্র, দূতাবাস ও গোয়েন্দা সংস্থার ভূমিকা ও কয়েক দশক ধরে চলা সুরক্ষিত দায়মুক্তির রহস্য। যৌন নিপীড়নের অপরাধে দোষী সাব্যস্ত এপস্টিন 2019 সালের 10 অগস্ট নিউ ইয়র্কের একটি কারাগারে মারা যান। যৌন সঙ্গমের উদ্দেশ্যে নারীদের পাচারের অভিযোগে অনেক মামলার বিচারকার্য চলা অবস্থায় তার মৃত্যু হয়। নতুন নথিপত্র শুক্রবার প্রকাশিত ইসরায়েলের রাজনৈতিক, গোয়েন্দা সংস্থা ও দূতাবাসিক অভিজাতদের সঙ্গে তার অস্বাভাবিক ঘনিষ্ঠ সম্পর্কের ওপর নতুন করে আলোকপাত করেছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত নাম ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক। এই ঘটনার এক দশকেরও বেশি সময় আগে এপস্টিন অপ্রাপ্তবয়স্কা এক মেয়েকে যৌনকর্মে বাধ্য করার অপরাধে দোষী সাব্যস্ত হয়েছিলেন। এজন্য তাকে যৌন নিপীড়ক হিসেবে চিহ্নিত করা হয়েছিল।
এমন মেয়েদের নিয়ে যৌন বৃত্তির এক বিশাল নেটওয়ার্ক গড়ে তোলার অভিযোগ ছিল তার বিরুদ্ধে, যদিও তিনি নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন। এপস্টিনের নিউ ইয়র্কের অ্যাপার্টমেন্টে সস্ত্রীক এহুদ বারাক। 2013 থেকে 2017 সালের মধ্যে এহুদ বারাক ও তার স্ত্রী নীলি প্রিয়েল একাধিকবার নিউ ইয়র্কে এপস্টিনের অ্যাপার্টমেন্টে অবস্থান করেছেন। এপস্টিন ফাইলসে উল্লেখিত ইমেলগুলিতে দেখা যায় এপস্টিনের সহায়িকা লেজলি গ্রোভ ঘর পরিষ্কার, প্রযুক্তিগত উন্নয়ন ও যাত্রা পরিকল্পনার মতো প্রাত্যহিক বিষয় সমন্বয় করতেন। এহুদ বারাক 2003 সাল থেকে এপস্টিনকে চেনেন বলে স্বীকার করেছেন। এমনকি 2008 সালে অপ্রাপ্তবয়স্কা মেয়েকে যৌনকর্মে বাধ্য করার অপরাধে এপস্টিন দণ্ডিত হওয়ার পরও তার সঙ্গে যোগাযোগ রক্ষা করার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এহুদ বারাক কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকা বা দেখার কথা বারবার অস্বীকার করেছেন। কিন্তু এপস্টিন একজন নিবন্ধিত যৌন অপরাধী হওয়ার কয়েক বছর পরও তাদের নিয়মিত যোগাযোগ জনমনে নতুন করে প্রশ্ন জন্ম দিয়েছে। এফবিআই এর স্মারক ও মোসাদ সংশ্লিষ্টতার অভিযোগ। 2020 সালের একটি এফবিআই স্মারকে বিস্ফোরক সব তথ্য পাওয়া গেছে। মার্কিন বিবেচনে বিদেশি প্রভাব নিয়ে তদন্তের সময় তৈরি করা ওই স্মারকে এক গোপন সূত্রের বরাত দিয়ে দাবি করা হয় এপস্টিন ইসরায়েলের গোয়েন্দা সংস্থার সঙ্গে কাজ করতেন এবং ধারণা করা হয় মোসাদের একজন নিয়োগিত এজেন্টও ছিলেন। স্মরণিকায় আরও বলা হয় এপস্টিন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাকের কাছে ছিলেন এবং বারাক ক্ষমতায় থাকাকালীন এপস্টিন তার অধীনে প্রশিক্ষণ নিয়েছিলেন। এপস্টিন সংশ্লিষ্ট নথিপত্রের অংশ হিসেবে শুক্রবার এই স্মারকও প্রকাশ করা হয়। যদিও এই স্মারক কোনো জৈবিক রায় নয় এবং গোপন সূত্রের ওপর নির্ভরশীল, তবে এটি এফবিআই এর দাপ্তরিক নথিতে অন্তর্ভুক্ত হওয়ার বিষয় প্রমাণ করে যে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা ও এহুদ বারাকের সঙ্গে এপস্টিনের সম্পৃক্ত থাকার অভিযোগ যথেষ্ট গুরুত্ব সহ নেওয়া হয়েছিল। এপস্টিন ও বারাকের মধ্যে ইমেল চালাচালিতেও মোসালের প্রসঙ্গ উঠে এসেছে। 2018 সালের একটি বার্তায় এপস্টিন বারাককে প্রকাশ্যে এটি স্পষ্ট করতে বলেছিলেন যে তিনি অর্থাৎ এপস্টিন ইসরায়েলি গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করেন না। এফবিআই এর নথিপত্র অনুযায়ী সাবেক ফেডারেল কৌশলী আলেকজান্ডার অ্যাকোস্তাকে নাকি বলা হয়েছিল এপস্টিন গোয়েন্দা সংস্থার লোক। অ্যাকোস্তা প্রকাশ্যে এই দাবির সত্যতা সমর্থন না করলেও এটি বছরের পর বছর ধরে চর্চায় রয়েছে। এপস্টিনের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক অন্য সব অভিজাতের তুলনায় আলাদা, কারণ এটি ছিল কয়েক দশকের ধারাবাহিক সম্পর্ক। অফিসিয়াল নথিতে বারবার মোসাদের নাম আসা এবং এপস্টিনের লাভী সুরক্ষা পাওয়ার বিষয়টি একটি বিশেষ প্যাটার্ন তৈরি করেছে। কোনো আদালত এখনও প্রমাণ করতে পারেনি যে এপস্টিন ইসরায়েলি গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করেছেন। তবে নথিপত্র, ইমেল ও স্মারকের স্তূপ একটি সিদ্ধান্তের দিকেই ইঙ্গিত করে। এপস্টিন একা ছিলেন না, বরং গোয়েন্দা সংস্থা, অর্থ ও রাজনৈতিক ক্ষমতার একটি সুরক্ষিত বলয়ের ভেতরে ছিলেন। তাই লাখ লাখ পৃষ্ঠার নথি এখন জনগণের সামনে আসার পর মূল প্রশ্নটি আর এটি নেই যে এপস্টিনের শক্তিশালী বন্ধু ছিল কিনা, বরং প্রশ্ন হল ইসরায়েলি গোয়েন্দা সংশ্লিষ্টতাই কি তার অপরাধগুলো এতকাল আড়াল করে রেখেছিল। অস্ট্রেলিয়ার মেলবোর্নের রোভিলে ইন্ডিয়ান কমিউনিটি সেন্টারের সামনে স্থাপিত মহাত্মা গান্ধীর 426 কিলোগ্রাম ওজনের একটি ব্রোঞ্জ ভাস্কর্যের চুরির ঘটনা ঘটেছে। ভাস্কর্যটি নয়াদিল্লির ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস উপহার দিয়েছিল। স্থানীয় মাধ্যম অস্ট্রেলিয়া টুডে জানিয়েছে সোমবার দিবাগত রাত 12:50 মধ্যে এই চুরির ঘটনা ঘটে। চোরেরা অ্যাঙ্গেল গ্রাইন্ডার ব্যবহার করে ভাস্কর্যটির পায়ের অংশ কেটে নিয়ে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে ভাস্কর্যটির পায়ের অংশ কাটা অবস্থায় পড়ে রয়েছে এবং কেবল পায়ের তালু দুটি সেখানে রয়ে গেছে। কারা এই চুরির সঙ্গে জড়িত তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ ব্রোঞ্জের ব্যবসায়ীদের সতর্ক জানিয়েছে কেউ যদি বিক্রির উদ্দেশ্যে ব্রোঞ্জ নিয়ে আসে তাহলে যেন বিষয়টি জানানো হয়। ইন্ডিয়ান কমিউনিটি চ্যারিটেবল ট্রাস্টের কমিটি সদস্য সন্তোষ কুমার বলেন চুরির ঘটনাটি ভবনের আংশিক সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে এবং পরদিন বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়। উল্লেখ্য, ভাস্কর্যটি 2021 সালে স্থাপন করা হয়েছিল। ওই অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী স্কট মরিসন উপস্থিত ছিলেন। স্থাপনের মাত্র 24 ঘন্টার মধ্যেই ভাস্কর্যটিতে ভাঙচুর চালানো হয়েছিল বলে জানানো হয়। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।